কোনো উপায় না পেয়ে পঙ্গু স্বামীকে নিয়ে যেদিন বাবার বাড়িতে উঠেছিলাম, 2 টুকরা গোস্ত নিয়ে আমার অসুস্থ স্বামীকে ভাত খাওয়াতে যাচ্ছি। আমার ভাতের প্লেটে গোস্ত দেখে মা প্লেটটা টেনে ধরে বলল, 1200 টাকা গোস্তর কেজি, গোস্ত রেখে আয়, আলু ভর্তা ডাইল দিয়ে ভাত খাওয়া। 3 বেলা যে পেট ভরে ভাত খাইতে পারতেছো সেটাই তো কপাল, আবার গোস্ত খাইতে চাও না। মার কথা শুনে চোখের পানি দিয়ে আমার ভাতগুলো ভিজে গিয়েছিল। অথচ প্রতি মাসে আমার স্বামীর বেতনের টাকার থেকে কিছু অংশ টাকা আমার মা বাবার কাছে পাঠিয়ে দিতাম। তাদের বড় বড় শখ আহ্লাদ গুলো আমার ভাই বোনের আমি পূরণ করতাম। আমার স্বামী হাবিব একটা কোম্পানিতে উচ্চ কর্মকর্তা ছিলেন। গুলশানের আমাদের ভাড়া বাসাটায় আমাদের 4 জনের সংসার খুব ভালোভাবে যাচ্ছিল। আমরা স্বামী স্ত্রী আর আমার 2টা বাচ্চা। কষ্টর চাইতে আমার পরিবারে সুখী বেশি ছিল। আমার স্বামী হাবিব একজন বাধ্য একটা স্বামী ছিলেন। প্রতি মাসে বেতন পেয়ে টাকাটা এনে আমার হাতে তুলে দিতে। সংসারে যাবতীয় খরচ আমরা 2 জন হাজবেন্ড ওয়াইফ মিলেই করতাম। আমার শাশুড়ি আমার বাবার বাড়ির খরচ আমার স্বামী হাবিবের টাকা দিয়ে পূর্ণ করা হতো। শাশুড়িকে প্রতি মাসে 1000-1200 টাকা পাঠিয়ে দিতাম, আর প্রতি মাসে 6-7 হাজার টাকা আমার মা বাবার খরচের জন্য পাঠিয়ে দিতাম। আমার টাকা দিয়ে তাদের খরচ চলতো। ঈদের সময় তাদের ঈদের শপিং, রমজানে ইফতারি, কোরবানির সময় আমার টাকা দিয়ে তাদের কোরবানির ভাগে নাম দেয়া, সব টাকায় আমার স্বামী হাবিবের টাকা দিয়ে হতো। তবে আমার স্বামী হাবিব এটা নিয়ে কখনো অভিযোগ করেনি, না আমাকে কোনো খোঁটা দিয়েছিল। আমার স্বামী হাবিব মাঝে মাঝে বলতো, ইরা আমাদের বাচ্চাদের জন্য তো কিছু সেভিংস করা যায়। আমি তখন বলতাম, হাবিব তুমি তো জানোই আমার ভাই বোনেরা ছোট। আমার বোনটা তখন ইন্টারে পড়তেছিল, আমার ভাইটা অনার্স। আমি ওনাদের বড় সন্তান, আমি যদি না দেখি কে দেখবে? আর জানোই তো বাবার এখন বয়স হয়েছে, বেশি কাজ করতে পারে না। এই কথা বললে আমার স্বামী হাবিব চুপ করে যেত। এইভাবে চলতেছিল আমার সংসারটা। আমি সংসারে কষ্ট করলে আমার মা ভাই বোনকে আমি কখনো কষ্ট করতে দেইনি। আমি সব সময় চাইতাম আমার মা বাবা ভাই বোন ভালো থাক। ওরাও আমাকে প্রচন্ড ভালোবাসতো। আমার বাচ্চা 2টাকে তো মাথায় রাখলে উকুনে খেত, আর নিচে রাখলে পিঁপড়ায় খেত। মা বাবার মতো আপন কি কেউ হয়? আর নিজের সন্তানকে মা বাবার মতো কেউ ভালোবাসতে পারে না। এতদিন আমি এটাই ভেবেছিলাম। এইভাবে চলছিল আমার সংসার। আমার বিয়ের 8 বছর। হঠাৎ একদিন আমার স্বামী হাবিব রোড দুর্ঘটনায় 2টা পায়ে হারিয়ে ফেলে। মাথার এক সাইডও তার অবশ হয়ে যায়, পুরা প্যারালাইসিস এর পেশেন্ট। নিরুপায় হয়ে পড়েছিলাম স্বামীকে নিয়ে। প্রতিটা খরচ ছিল অনেক বেশি ব্যয়বহুল। ডক্টরের কাছে গেলে একটা টেস্টের বদলে 2-3টা টেস্ট লিখে দিতে। প্রতিটা অ্যান্টিবায়োটিক ওষুধের দাম এতটা বেশি ছিল যে আমার সামর্থ্যের বাহিরে। আমার কোনো সেভিং ছিল না যে আমি স্বামীকে সেই সেভিংস এর টাকা দিয়ে চিকিৎসা করতে পারি। আমার নাকফুল থেকে শুরু করে হাতের এক জোড়া বালা ছিল, কানের দুল, গলার চেন, হাতের আংটি, এবং কি আমার মেয়ে তার গিফটের দেওয়া আংটিটা আমি বিক্রি করে দেই শুধু আমার স্বামীর চিকিৎসা টাকার জন্য। কিন্তু এই টাকা তো আমার স্বামীর চিকিৎসার কিছুই হচ্ছিল না। এক একটা সার্জারির মূল্যই ছিল 5 থেকে 6 লক্ষ টাকা। তবু আমি নিরাশ হইনি। আমার স্বামীকে সুস্থ করতে হবে। যখন আমার স্বামীর মুখের দিকে তাকাতাম আমার কলিজাটা ফেটে যেত। এই মানুষটা যখন বেডে শুয়ে ব্যথায় কাতরাতো আমি নিতে পারতাম না। স্বামীর পাশে সারা রাত জেগে থাকতাম, স্বামী ব্যথায় কাতরাতো, আমি শুধু দেখতাম, কিছুই করতে পারতাম না। আমার 2টা বাচ্চারও লেখাপড়া বন্ধ হয়ে যায়। তাদের স্কুলের ফি দিতে পারি না। স্কুল থেকে বারবার অভিযোগ করে, এজন্য তাদের স্কুল যাওয়া আমি বন্ধ করে দেই। বাসার অনেক আসবাবপত্র আমি বিক্রি করে দেই, কিন্তু বাসাটা ছাড়তে পারছিলাম না। কোথায় যেয়ে উঠবো? আমার ভাসুরদের সামর্থ্য ছিল, অনেকবার সাহায্য চেয়েছিলাম, কিন্তু কেউ সাহায্য করে। তারা শুধু এসে দেখে গিয়েছিল আর বলেছিল, আমাদেরও তো সংসার আছে, আমরা কি করব? আমার মা বাবা, আমি তাদেরকে টাকা দিতে পারছিলাম না। এই আক্ষেপে তারা শেষ হয়ে যাচ্ছিল। ছোট ভাই বোনের শখ আহ্লাদ পূরণ করতে পারছিলাম না। এই কষ্টে তারা বেধিত হয়ে পড়েছিল। আমার স্বামী সেবা করবে কি তারা? আমার পাশে এসে দাঁড়াবে কি তারা? আমার মা বাবার কাছে আমার স্বামী যেন মেয়ের জামাই ছিল না, ছিল শুধু একটা এটিএম কার্ড, যেন সেখান থেকে চাইলেই টাকা দেওয়া যায়। মানুষটা অসুস্থ, বিছানায় কাতরাচ্ছে, আমার মা বাবার এক ফোঁটাও মায়া হয়নি আমার ভাসুরদের মতো। এমন কোনো মানুষ নাই আমার পরিচিত তাদের কাছে আমি টাকার জন্য সাহায্য চাইনি, কিন্তু কেউ আমাকে 10টা টাকা দিয়ে সাহায্য করে। উপায় না পেয়ে আমার স্বামী যে কোম্পানিতে চাকরি করতো তাদের বরাবর আমি একটা দরখাস্ত লিখি। আমার স্বামীর এককালীন টাকাটা যেন আমাকে দিয়ে দেয় যত টাকা পেত, আর আমার স্বামীর চিকিৎসার জন্য তারা যেন একটু সাহায্য করে। অফিসের কলিগেরা সবাই টাকা দেয়। ইন টোটাল আমাকে 14 লাখ টাকা দিয়েছিল আমার স্বামীর অফিস থেকে। একজন মানুষ এসে যে আমাকে সাহস দিবে, আমাকে কোনো পরামর্শ দিবে স্বামীর কিভাবে চিকিৎসা করলে কি হবে, এই মানুষটাও ছিল না। আমার ভাই কিছুদিনের জন্য এসেছিল, ওর হাত খরচ দিতে হয়, ওর বাহিরে গেলে খাওয়ার টাকা দিতে হয়, ওর পিছনে যদি আমি সব টাকা খরচ করি তাহলে আমার স্বামীকে আমি কিভাবে সুস্থ করে তুলবো? তারপর আমি রাগেই বলেছিলাম, তোকে থাকতে হবে না, এখান থেকে তুই চলে যা। আমি টাকা দিয়ে এখন তোদেরকে চালাতে পারবো না, এখন আমার স্বামীকে সুস্থ করতে হবে। ডক্টরের কথা মতো আমার স্বামীর আমি অপারেশন করাই। 2টা অপারেশনে 10 লাখ টাকা যায়। তবু আমি বলেছি আমার স্বামী যেন সুস্থ হয়, কিন্তু অপারেশন করার পর আমার স্বামী আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। তার মাথায় একটা সার্জারি হয়, সেটা ছিল 3 লাখ। টোটাল 13 লাখ টাকাই শেষ হয়ে যায়। তবু আমার স্বামী দিনে দিনে আরো অউন্নতির দিকে যাচ্ছিল। ওর অবস্থা এতটাই খারাপ হয়ে যাচ্ছিল যে আমাকে শেষ পর্যন্ত
চিনতেও পারতেছিল না, হাঁটতে পারবে তো দূরের কথা। আমি চিকিৎসা দেখে নিরাশ হয়ে যাই। ডক্টরকে বলে আমার স্বামী তো সুস্থ হচ্ছে না। একদিকে আমার স্বামীর দুইটা পায়ে অচল ছিল আর এক সাইড পড়ে গিয়েছিল। সে এক পাশ দিয়ে দেখতে পারতো আর এক পাশ ঘুরতে পারতো না, কিন্তু অপারেশন করার পর সে কোনো পাশেই ঘুরতে পারতো না। যেন আমাকে সে চিনতেই পারছে না, শুধু তাকিয়ে থাকতো আর কিছুই বলতে পারতো না। শুকিয়ে যেন দিনে দিনে কঙ্কালের মতো হয়ে যাচ্ছিল। সেই সময়টা মাকে নির্লজ্জের মতো ফোন করে বলতাম, মা আমার পাশে আসি, একটু দাঁড়াও না, এই মানুষটা না তোমাদেরকে ইনকাম করে খাইয়েছে। মা কিছু বলতো না। আমার কি সংসার নাই? আমি খুব অসহায়ত্ব ফিল করতাম। আমার বাচ্চা, আমার স্বামী, আমাদের জীবনটা যেন এখানে থমকে গিয়েছে। ডাক্তার দেশের চিকিৎসায় তার কিছুই হচ্ছে না, আপনি যদি তাকে সুস্থ করতে চান আরো উন্নত চিকিৎসা লাগবে বাহিরে। ডাক্তারের কথা শুনে আমি আরো ভেঙে পড়ি। আমার গুলশানের ফ্ল্যাটের সকল ফার্নিচার আমি আস্তে আস্তে সেল করে দেই শুধু আমার স্বামীর চিকিৎসার জন্য, কিন্তু তবুও কোনো কিছুতেই কিছু হচ্ছিল না। কোনো উপায় না পেয়ে আমার শ্বশুর বাড়িতে গিয়ে উঠি। আমার ভাসুরদেরকে তখন আমি বলি, আমার স্বামীর চিকিৎসা করব কিভাবে, বলে এভাবে পড়ে থাকলে ও তো আরো অসুস্থ হয়ে যাবে। আমার ভাসুর কিছুক্ষণ চুপ করে থেকে দুইজনই বলল, আমরা কি করব, কি করবা দেখো, এটা বলে উঠে গেল, আমাদের কাজ আছে। আমার স্বামীর ওষুধপত্র তখন একদম বন্ধ হয়ে গিয়েছে, টাকা নেই, ওষুধ তাকে খাওয়াতে পারি না। তখন আমি ভাবি যে জায়গা যতটুকু আছে আমার স্বামীর বিক্রি করে দিয়ে তার ওষুধপত্র চিকিৎসাটা যেন চালাতে পারি। আমার ভাসুরকে বলি, আমার ভাসুর দুইজনই বলে, এখন তো ডাল সিজন, মানুষ এখন বেশি টাকা পয়সা হাতে নেয়, কয় টাকার পাবা, মানুষের কাছে বিক্রি করলে যা পাবা আমরা তাই দিব। তাহলে আমরা দুই ভাই কিনা নিমনি 1 লাখ টাকা, 5 লাখ টাকার জমি তারা আমার কাছ থেকে 1 লাখ টাকা দিয়ে কিনে নেয়। আমিও আমার স্বামীর ওষুধের জন্য সুস্থ হবে তাদের কাছে বিক্রি করে দিই। ওই টাকা দিয়ে আমি তাকে আবারও চিকিৎসা করাই, কিন্তু ওই টাকা 1 মাসও যেতে পারে। ঢাকা থেকে আসছে আমি প্রায় 1.5 মাসের মতো। প্রতি ওক্তে ভাত খেতে গেলে আমার যারা আমার বাচ্চাকে বলতো, একজন তো বিছানায় শুয়ে আছে, নিজে মরবে, আমাদেরকে মেরে যাবে, আর 3টা উঠছে আমাদের ঘাড়ের উপর। তাদের এইরকম বলা কথাগুলো আমার বুকের ভিতরে কে যেন আস্তে আস্তে ছুরি ঘোরাচ্ছিল। চোখের পানি দিয়ে ভাত মিশিয়ে একবেলা খেতাম শুধু বাঁচার জন্য। আমার ভাসুর এসে একদিন বলে, তোমাদের আমরা এইভাবে কতদিন খাওয়াবো, আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে না, তোমাদের ব্যবস্থা তোমরা করে নাও। আমার স্বামীকে ওই দিনে আমি বিকালে ভ্যানে করে নিয়ে আমার বাবার বাড়িতে যাই। আমি ভেবেছিলাম আমার বাবা মা অন্তত আমাকে ফেলবে, কিন্তু এই ধারণা ছিল আমার সম্পূর্ণ ভুল। আমার স্বামী আর আমি তো আমার বাবা মার কাছে ছিলাম একটা এটিএম কার্ড। আমার বাবার বাড়িতে আসছি আমি 7 দিন। আমার ছেলে মেয়ে দুইটাকে এখন আমার ভাই বোনেরাও সহ্য করতে পারে না। আগে যে খালামণি আমার মেয়েকে আদর করে শেষ রাখতো না, কলেজ থেকে আসার সময় চিপস চকলেট নিয়ে আসতো, সে যেন এখন 2 চোখের আমার মেয়েকে বিষ বানিয়ে ফেলে। সে এখন ইনকাম করতে পারে, বাচ্চাদের টিউশনি করায়, আমার ভাইও বাচ্চাদের টিউশনি করায়। তাদের এখন অনেক ডিমান্ড, আমরা তাদের যোগ্য না। আমার বোন আমাকে দেখেও কথা বলতো না, আমি যেন তাদেরকে চিনতে পারছিলাম না। এদের জন্য আমি নিজে সেভিংস না করে তাদের খরচ চালিয়েছি, তাদের সকালাত পূরণ করেছি, তবুও মাটি কামড়ে কোথাও আমার যাওয়ার জায়গা নেই, কোথায় যাব। আমার সব শেষ। আমার স্বামীকে নিয়ে ওই বাড়িতে পড়েছিলাম। দিনটা ছিল শুক্রবার, বাবার বাড়িতে আসছি প্রায় আমি 15 দিন। 2 টুকরা গোস্ত নিয়ে আমার বিছানায় পড়ে থাকা মোমস্য স্বামীকে খাওয়াতে যাচ্ছিলাম। আমার মা আমার প্লেটের দিকে তাকিয়ে প্লেটটা ধরলো। গোস্ত নিয়ে কই যাইতেছ? গোস্তর জানিস 1200 টাকা কেজি, তোরা যে খাইতে পারতেছো সেটাই তো তোকে কপালের ভাগ্য, আবার গোস্ত দিয়ে খাওয়ার লাগবো, পরে ডাইলার আলু ভর্তা দিয়ে খাওয়া। আমার মার কথাটা শুনে চোখের পানি দিয়ে আমার ভাতগুলো ভিজে গিয়েছিল। এই পরিবারকে আমি নিজে সেভিংস এর টাকা দিয়ে তাদের সংসার চালাতাম, আমার টাকা দিয়ে তারা কোরবানি দিত, আমার টাকা দিয়ে এই মা বাবা বিলাসিতা করতো, তার ছেলে মেয়ে কক্সেস বাজার যাওয়া, লেখাপড়ার খরচ, অথচ আমি, আমার স্বামী, আমার 2 বাচ্চা এখন অচল হয়ে গিয়েছে। আসলে আমি ছিলাম শুধুমাত্র তাদের একটা টাকা দেওয়ার মাধ্যম। তাদের অবহেলা সহ্য করে ওই বাড়িতে পড়েছিলাম। একই বাবা মার বাড়িতে থাকতাম, মনে হতো অন্য আরেকটা বাড়ি। আমার বাচ্চারা ক্ষুধায় কান্না করলো, আমার মা কোনোদিন ভাত বেড়ে দিত না, আমি নির্লজ্জর মতো যে ভাত বেড়ে দিতাম। কতদিন যে না খেয়ে থেকেছি সেটা বলার বাহিরে। আমার স্বামী একদিন রবিবারে হঠাৎ করে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। আমার কষ্ট সবগুলো সে শেষ করে দিয়ে চলে গিয়েছিল, আমি যেন তাকে নিয়ে আর কষ্ট না করি। স্বামীকে হারিয়ে আরো পাগল হয়ে গিয়েছিলাম। তবে এটা ঠিক করে নিয়েছিলাম, এই বাবা মা শ্বশুর শাশুড়ি আমি কারোর সাথে সম্পর্ক রাখতে চাই না। আমার স্বামী মারা যাওয়ার পর আমার মা ভাই বোন কাউকে কিছু না বলে আমার 2 বাচ্চাকে নিয়ে আমি চলে আসি আবারও ঢাকায়। গুলশানে থাকতাম, ওখানকার একটা পরিচিত ভাবির বোন মিরপুরে থাকে, তার বাসায় আমি গিয়ে উঠি। সে আমাকে আশ্রয় দেয়, তারাই আমাকে একটা গার্মেন্টস এর টাইম সেকশনে চাকরি নিয়ে দেয়। আমি ইন্টার পর্যন্ত লেখাপড়া করেছিলাম। আমার 2 বাচ্চাকে আমি স্কুলেও ভর্তি করে দিয়েছি, ডে কেয়ারে থাকে তারা, সকালে রেখে যায়, আবার 7টার সময় বাসায় নিয়ে আসি। এখন আমার 2 বাচ্চাকে নিয়ে অনেক ভালো আছি। এখন তো আমার ভাতের খোঁটা সহ্য করতে হয় না, আমার বাচ্চাদেরকে কেউ বলে না আমার ঘাড়ে এসে বসেছে। 2 টুকরা গোস্তের জন্য কোনো মা সন্তানের প্লেট টেনে ধরে না। আমার জীবন দিয়ে আমি একটা জিনিস উপলব্ধি করেছি জানেন, মা ভাই বোন হোক, শ্বশুর শাশুড়ি হোক, যতদিন আপনি তাকে দিতে পারবেন তারা আপনাকে ততদিনই ভালোবাসবে। আমার স্বামী আমার মা বাবার কাছে শুধু জামাই ছিল না, ছিল একটা এটিএম কার্ড। সত্যিকার অর্থে কি জানেন, একটা মেয়ের জীবনে স্বামীর চাইতে আপন আর কেউ হয় না, কেউ না, মা বাবা ভাই বোন কেউ না, যেটা আমার জীবন দিয়ে আমি উপলব্ধি করেছি। আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আর আমার স্বামীর জন্য। ধন্যবাদ সবাইকে। এটা একটা আপুর লাইফ হিস্টরি ছিল।